ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর রোডম্যাপের আহ্বান। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। জাতিসংঘে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার জোরালো বক্তব্যে সন্তুষ্ট বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারে জোর জামায়াত এনসিপি। ১০০ টাকার ইনজেকশন ১৩০০ টাকায় কেনার অভিযোগ কুমিল্লা মেডিকেলে। দামে গরমিল, ছাপার ভুল দাবি হাসপাতাল পরিচালকের। পরিবহন শ্রমিকদের দাবি না মেনে উত্তরের ৩ জেলায় বাস চলাচল বন্ধ ঘোষণা মালিক পক্ষের। দূরপাল্লার রুটে যাত্রী দুর্ভোগ চরমে। এবং কাল ষষ্ঠীতে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা কারিগররা, মন্দির মণ্ডপে নানা আয়োজন। স্বাগত এখন ঢাকায়, সঙ্গে আছি শরীফ রওশন। শুরুতেই জাতিসংঘ সম্মেলন প্রসঙ্গ। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে চলছে সংস্কার কার্যক্রম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বিশ্ব নেতাদের একথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪২ মিনিটের সেই ভাষণে রোহিঙ্গা সংকট, বৈশ্বিক অস্থিরতা, জলবায়ু পরিবর্তন বিষয়ক সমস্যা, গাজায় ইসরায়েলি হামলাসহ বৈশ্বিক নানান বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। of the People's Republic of Bangladesh. আগে নির্বাচন নাকি সংস্কার, এই আলোচনা যখন দেশের রাজনীতির অঙ্গনে তীব্র, তখন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দ্বিতীয়বারের মতো সরকার প্রধান হিসেবে বাংলায় ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের সামনে তার ৪২ মিনিটের সেই ভাষণে দেশের প্রধান ৩ রাজনৈতিক দলের ৬ শীর্ষ নেতার উপস্থিতি যেন বলছে ঐক্যের বাংলাদেশের কথা। জাতিসংঘ সনদের ৮ দশক পূর্তি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তৃতায় ডক্টর ইউনূস তুলে ধরেন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপ, আঞ্চলিক আন্তর্জাতিক নানা সংকট ও যুদ্ধ সংঘাতের বাস্তবতা। জানান আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার পথে নাগরিক বান্ধব সংস্কার অব্যাহত থাকবে বলেও বিশ্ব মঞ্চকে আশ্বস্ত করেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, যারা আগামীতে নির্বাচিত হবেন তারাই সংস্কার কার্যক্রম মেনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা সংকটের গভীরতা তুলে ধরে অর্থ সংকটে আশ্রয় কার্যক্রম ভেঙে পড়ার শঙ্কা প্রকাশ করেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা সমস্যার সমাধানে কার্যকর রোডম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে। অবিলম্বে নতুন তহবিল জানালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে। দেশ থেকে পাচার হওয়া অবৈধ সম্পদ ফেরত আনা সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, গত ১৫ বছরে শত শত কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। অবৈধ আর্থিক প্রবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ এবং অবৈধ দুর্নীতিলব্ধ অর্থ পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারেও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাই দ্বিরাষ্ট্র সমাধানের একমাত্র পথ।
বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। জলবায়ু সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, বৈশ্বিক উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্য এখন হাতছাড়া। তাই লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য তিনি জোর আহ্বান জানান। লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পুরোপুরি চালু করতে হবে। জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া প্রশমনের উদ্যোগ যেমন বাড়াতে হবে, তেমনি অভিযোজনেও সমান গুরুত্ব দিতে হবে। সবশেষে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার নয়, বরং একসাথে সুন্দর পৃথিবী গড়ার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে প্রধান উপদেষ্টা একদিকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের একটি রূপরেখার পাশাপাশি তুলে ধরেছেন গত 14 মাসে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা। একই সঙ্গে পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করতে তিনি গাজায় গণহত্যা বন্ধের পাশাপাশি বিশ্বব্যাপী শান্তির আহ্বান জানান এই জাতিসংঘর 80তম সাধারণ পরিষদ অধিবেশনের ভাষণে। পাশাপাশি তিনি তার 3-0 থিওরির যে বিষয়টি সেটি আবারও পুনর্ব্যক্ত করেন তার ভাষণের শেষাংশে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট দেশের রাজনৈতিক দলগুলো। অধিবেশনে উপস্থিত দেশের শীর্ষ নেতারা একদিকে যেমন ভাষণের প্রশংসা করেছেন, ঠিক তেমনি নির্বাচনী সংস্কার এবং পরিবেশ তৈরির দাবি উঠেছে স্পষ্টভাবে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন আয়োজনের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে ভাষণটি অত্যন্ত জোরালো ছিল। আমরা উপলব্ধি করছিলাম যে আওয়ামী লীগ যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল, সে অবস্থায় একটা মৌলিক পরিবর্তন ছাড়া, একদিকে আপনার রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন, অন্যদিকে অর্থনীতির পরিবর্তন ছাড়া এই রাষ্ট্রকে আবার টেনে তোলা ডিফিকাল্ট হবে। সেই কাজটাই তারা শুরু করেছে। সেটাই তিনি আজকে জাতিসংঘে বিশ্ব যে আপনার সংস্থা আছে, সেই সংস্থার সামনে তিনি কথাগুলো তুলে ধরেছেন। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে, এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদে পিআর পদ্ধতি চালু করাই এখন সময়ের দাবি। আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার, যেটা তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। আমরা 2 কক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআরের পক্ষে। একই সুর জাতীয় নাগরিক পার্টিরও। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, কেবল নির্বাচন নয়, তার আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করাই বড় চ্যালেঞ্জ। নির্বাচনের আগে বাস্তব সংস্কার ছাড়া জনগণের আস্থা ফিরবে না বলেও মত তার। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরও গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এবং এর আগেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব, এর আগেই বাট প্রশাসনকে নিরপেক্ষ করা সম্ভব। এই 3 দলের এই 3 শীর্ষ নেতা উপস্থিত ছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের এই ঐতিহাসিক মুহূর্তে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের মতে এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের এক ঐক্যবদ্ধ বার্তা। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ শেষে হোটেলে ফিরে প্রতিক্রিয়া জানান রাজনৈতিক দলের নেতারা। জুলাই সনদ সংস্কার সহ কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও নির্বাচনের প্রশ্নে একমত সবাই। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্বের বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রতি একযোগে সমর্থন জানিয়েছেন তারা। নিউ ইয়র্কের এক হোটেলে শুক্রবারের এই বৈঠকে অংশ নেন লাটভিয়া, স্লোভেনিয়া, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া এবং মরিশাস সহ বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। এছাড়া উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি, আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরাও। এ সময় তারা বাংলাদেশের গণতন্ত্র, অর্থনৈতিক পুনর্গঠন এবং মানবাধিকার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রফেসর ইউনূস বলেন, দীর্ঘদিনের এই সংকট পেরিয়ে দেশ এখন নতুন সূচনার পথে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আসন্ন জাতীয় নির্বাচনে সহযোগিতাও কামনা করেন। আগামী ৩০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের দিকে তাকিয়ে আছে রোহিঙ্গারা। ওই সম্মেলন ঘিরে সংকট সমাধানের জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে এবং সম্মানের সাথে নিজ দেশ মিয়ানমারে ফেরার ব্যাকুলতার কথা বিশ্ববাসীকে জানাতে সমাবেশ করছে রোহিঙ্গারা। কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ। সেখান থেকে আমাদের সাথে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে রোহিঙ্গাদের এই সমাবেশ শুরু হয়েছে কিনা, সবশেষ কি পরিস্থিতি, আর সমাবেশে কারা কারা এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন? রোশন, সকাল ঠিক ৯:৩০টায় সমাবেশটি শুরু হয় এবং বেলা ১১:৩০টার কিছু সময় পর আসলে এই সমাবেশটি ইতিমধ্যে শেষ হয়েছে। এবং আমরা এই মুহূর্তে ক্যাম্পের বাইরে অবস্থান করছি। মূলত আজকে সকালে ১৩ নম্বর যে রোহিঙ্গা ক্যাম্প কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী, সেই এলাকায় কিন্তু সমাবেশটি একটি খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে এবং শত শত নারী পুরুষ সেখানে অংশ নিয়েছে। বিশেষত রোহিঙ্গা নানা বয়সী বয়স্ক থেকে শুরু করে একেবারে তরুণ এবং কিছু সংখ্যক তরুণীও কিন্তু এই সমাবেশে অংশ নিয়েছেন। এবং এই সমাবেশ ঘিরে কিন্তু আমরা দেখেছি সেখানকার রোহিঙ্গা কমিউনিটির মাঝে আসলে একটা অন্যরকম একটা উৎসবের বলা যায়। সেটি তারা যখন আসলে নিজ দেশে ফেরার আকুতির কথা বলছিলেন, সেই সময় অনেকে কিন্তু আমরা কান্নায়ও ভেঙে পড়তে দেখেছি। এবং তারা জাতিসংঘের উদ্যোগে যে সম্মেলনটি আসলে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সম্মেলনে কক্সবাজারের যারা ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে, এখানকার কক্সবাজারে বসবাসরত কোনো রোহিঙ্গার প্রতিনিধিত্ব না থাকায় তারা কিন্তু কিছুটা আক্ষেপ প্রকাশ করেছেন। তবে তারা যেটি বলছেন যে জাতিসংঘ যে উদ্যোগটি আসলে নিয়েছে, উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি সম্মেলন, এই উদ্যোগটি যে নিয়েছে সেটির জন্য তারা জাতিসংঘের প্রতি এবং বাংলাদেশ সরকারের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষত একটু যদি বলে রাখি, ২০১৭ সালের ২৫শে আগস্টের পর থেকে ৭.৫ লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে পালিয়ে আসে মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে। এরপর থেকে এখন পর্যন্ত আসলে ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা কক্সবাজারের ৩৩টি আশ্রয় শিবিরে বসবাস করছে এবং তাদের মধ্যে দিন দিন আসলে তাদের প্রতি যে অর্থ সহায়তা বা দৈনন্দিন যে সুযোগ সুবিধা, সেটি কিন্তু কিছুটা কমে আসার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যেটি বলা হচ্ছে, জাতিসংঘ থেকে বলা হচ্ছে, অর্থ সহায়তা যেহেতু আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কমে আসছে, সেই কারণে তাদের মধ্যে সেই সংকট এবং এই সংকট আরও ঘনীভূত হবে বলে তারা আশঙ্কা করছেন। এমন পরিস্থিতিতে আসলে তারা যে কোনো মূল্যে নিজ দেশে ফিরে যেতে চান এবং সেটি সম্মানের সাথে। এবং আগামী সম্মেলনে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের যে সম্মেলন, সেখানে যেন সেই রোড ম্যাপটি আসলে তারা পান, কিভাবে তারা ফিরবেন, কত দিনের মধ্যে তাদের ফেরার প্রক্রিয়াটা হবে এবং সেখানে যেন একটি সেফ জোন প্রতিষ্ঠা নিশ্চিত হয়, সেই বিষয়টি রোহিঙ্গারা এখানে দাবি করেছেন। রোশন, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। গদবাঁধা রাজনীতি আর চলবে না, বিএনপিকে আদর্শিক দল হিসেবে জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের মধ্যে বড় পরিবর্তন এসেছে, সেগুলো ধারণ করেই রাজনীতি করতে হবে, রাজনীতিতে ভীষণ থাকতে হবে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে শুধু রাজনীতি নয়, অর্থনীতি এবং খেলাধুলাকে গণতন্ত্রায়ন করতে হবে। এ সময় বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার করবেন বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
এবং তারেক রহমান সাহেবের আগামী দিনে স্পোর্টসকে নিয়ে যে 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 স্বপ্ন উনি দেখছেন, এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটি অঞ্চলে। এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। জামায়াত ক্ষমতা এলে কোনো দাবি আদায়ে জনগণকে আর রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDBর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি একথা বলেন। এ সময় জামায়াতের আমির বলেন, আগামী 5 বছরে দেশে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা যাবে। বাংলাদেশের কারিগরি শিক্ষাকে ডেভেলপ করার জন্য তিনি মাত্র 17 জনকে পাওয়া গিয়েছিল এবং শিক্ষা প্রশিক্ষণ গবেষণা কার্যক্রম করা হয়। আমরা বিশেষ করে গত স্বৈরাচারী সরকারের আমলে আয়নাগর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। এর আগে বাংলাদেশের এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে কুমিল্লা টাউন হল মাঠে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলনী স্থলে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, যেমনটা বলছিলাম যে দীর্ঘ 16 বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, এতে কর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন বক্তব্য রাখবেন? ইউনিয়ন থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে থানা, থানা থেকে উপজেলা, মহানগর সহ দীর্ঘ 16 বছর পরে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে আসলে গত 1 সপ্তাহ ধরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে বিকেলে মূলত সম্মেলনটা শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি আসলে সম্মেলনের স্থলে মানে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। একই সঙ্গে যারা কাউন্সিল বিন্দু রয়েছেন তারাও আসতে শুরু করেছেন। এই যে এর আগে 2009 সালে মূলত সবচেয়ে সম্মেলন হয়েছিল, এরপরে আর আসলে কোনো সম্মেলন হয়নি দীর্ঘ 16 বছর। এতে করে কিন্তু আসলে নেতৃত্বে একটু ভাটা পড়েছে। নেতাকর্মীরা বলছেন আজকের যে সম্মেলন, দক্ষিণ জেলা সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে আসলে আগামীর যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের যে নতুন নেতৃত্ব আসবেন তাদের মাধ্যমে বিএনপির যে নির্বাচনী ওয়ার্ক সেটি কিন্তু একটু দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা আসলে এখানে দেখেছি যে আসলে যে সম্মেলনের যে প্রধান আকর্ষণ, এখানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আর স্থায়ী দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যে এই কাউন্সিল ইতিমধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদকের পদে একাধিক প্রার্থী না থাকার কারণে মূলত তারা দুজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছেন, আর অন্য অন্য পদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। তো রসন এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। 100 টাকার ইনজেকশন 1300 টাকায় কেনার অভিযোগ উঠেছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আর এর মাধ্যমে এই একটি উপকরণ দিয়েই প্রায় 48 লাখ টাকা লোপাটের অভিযোগ করা হচ্ছে। তবে দামের গড়মিলকে ছাপার ভুল দাবি করে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হাসপাতালের পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ কোটি টাকার কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। জীবন রক্ষাকারী ইনজেকশনের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখিয়ে কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতারা। অনুসন্ধানে জানা যায় বাজারে ১০১ টাকা মূল্যের ইনজেকশন থায়োপেন্টাল সোডিয়াম সরকারি নথিতে দেখানো হয়েছে ১,২৯৯ টাকা। শুধু এই একটি আইটেম দিয়েই লোপাট হয়েছে প্রায় ৪৮ লাখ টাকা। এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ৯ লাখ অ্যারোভাস্টাটিন ট্যাবলেট কেনা হয়েছে, যা শেষ করতে হাসপাতালের সময় লাগবে অন্তত ২০ বছর। সম্প্রতি এক প্রতিবাদ সভায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আরিফ হায়দার দাবি করেন ২৪ কোটি টাকার অনিয়মের মধ্যে ২.৫ কোটি টাকার ভাগাভাগি হয়েছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ ও কুমিল্লা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার এম হাসান মাসুম সহ কয়েকজনের মধ্যে। এ সময় সভায় উপস্থিত ছিলেন ডাক্তার এম হাসান মাসুম। অভিযোগ অস্বীকার করেন তিনি। আমি জনগণের প্রধানকে বলবো, উনি ইন্ডিভিজুয়াল ডাক্তারদেরকে ডাকছে, ডাকে বলতেছে আরিফকে আমি বের করে দিয়েছি রাজনীতি থেকে। আপনি আমাকে বের করাকে রাজনীতি আসতে বড় নীতিবাদ আপনি, আমি যদি দুর্নীতিবাদ হই আপনার দুর্নীতিবাদের বক্তা, আমি বলে দিতে চাই আপনার দুর্নীতিবাদের বক্তা। আমি আবারও বলছি, আল্লাহর নাম নিয়ে বলছি, এই ধরনের কোন কিছুর সাথে আমি কখনোই জড়িত না 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 না। আমি চাই কেন্দ্রীয় ড্যাব এটা তদন্ত করুক, সেই তদন্তের মাধ্যমে এবং কমিশনের তদন্ত করুক, তদন্তের মাধ্যমে অবশ্যই সত্য উন্মোচিত হবে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কুমিল্লা জেলা, কুমিল্লা মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। দুর্নীতির অভিযোগের সঙ্গে ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের কোনো সম্পর্ক নেই এবং এ ঘটনায় তারা বিব্রত বলে দাবি করেন এই চিকিৎসক নেতা। এই জিনিসটাতে তো ড্যাবের, যেহেতু আমরা জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করি, আমাদের জন্য তো এটা বিব্রতকর অবস্থা। অবশ্যই একটা তদন্ত কমিটি হয়ে এর সুষ্ঠু বিচার করবে। আর আমি প্রশাসনের কাছে দাবি রাখি যে প্রশাসনের তারাও যাতে এই ব্যাপারটা নিয়ে উচ্চপক্ষের তদন্ত করে তদন্ত রিপোর্টটাকে জানে, তাইলে আমরা জাতীয়তাবাদের আদর্শের যে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে কুমিল্লা মেডিকেল কলেজের, তারা সবাই আশ্বস্ত হতে পারবে যে এই কেলেঙ্কারিতে কারা কারা জড়িত। অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালকের দাবি, ইনজেকশনের দামে গরমিল, আসলে প্রিন্টিং ভুল। আমাদের এমএসএ সামগ্রী কেনার সময় একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিল, থায়োপেন্টাল সোডিয়াম, ওটা ১০১ টাকা ৬০ পয়সা দাম, সেখানে এটা কীভাবে যেন ১২৯৯ টাকা চলে গেছে। তো ওই হিসাবে আসছে, পরে ভুলটা আমাদের চোখে ধরার পরে আমরা ভুল সংশোধন করে একই স্মারকে প্রতিস্থাপিত করে ১০১ টাকা ৬০ পয়সা হিসাবে আমরা ৪,০০০ পিস থায়োপেন্টাল সোডিয়াম কিনছি। এরই মধ্যে রাজধানীর পল্লবী এলাকার মোহাম্মদ আলম নামে এক ব্যক্তি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সেখানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ কেনায় অনিয়মের বিস্তারিত তুলে ধরেন। ৫০০ শয্যার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৩,৫০০ রোগী চিকিৎসা নেন, আর ভর্তি থাকেন গড়ে ১২০০র মতো রোগী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। উত্তরাঞ্চলের ৩ জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর শিরোইল বাস স্ট্যান্ড থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে পরিবহন বন্ধে সাধারণ যাত্রীদের দুর্ভোগ আপনার চোখে কেমন পড়েছে, আর এই যে সংকট নিরসনে অতি দ্রুত কোনো উদ্যোগ নিয়েছে কিনা প্রশাসন? রওশন, গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাওয়া যেসব বাস রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ছেড়ে যায়, সেই বাস চলাচলগুলো বন্ধ আছে। শুধুমাত্র একতা ট্রান্সপোর্টের বাসগুলো চলাচল করছে। এখন পর্যন্ত এখানে চরম ভোগান্তিতে আছে মূলত যারা যাত্রী তারা।
যাত্রীরা আমরা দেখেছি যে তাদের যে ভোগান্তির যে জায়গাটি, অনেকেই অগ্রিম টিকিট নিয়েছিলেন, সেই অগ্রিম টিকিটের টাকা ফেরত নেওয়ার জন্য তারা যখন বাস কাউন্টারে আসেন, দেখেন যে বাস কাউন্টারে এখানে সব কাউন্টারগুলো কিন্তু বন্ধ আছে, যার কারণে তারা টাকাও সংগ্রহ করতে পারছে না। পাশাপাশি তাদেরকে আগে থেকে জানানো হয়নি যে আজকে বাস চলাচল বন্ধ থাকবে। সব মিলিয়ে তারা যে ভোগান্তিতে পড়েছেন, তাদের যে গন্তব্য ঢাকা, সেই ঢাকাতে কিন্তু তারা পৌঁছাতে পারছেন না। পাশাপাশি ঢাকা থেকে এই বাসগুলোতে চড়ে যারা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের উদ্দেশ্যে আসবেন, তাদেরও কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত আসলে মালিক পক্ষ থেকে কোনো ধরনের সুরাহার আশ্বাস বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের বসার বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি, যার কারণে যাত্রীদের যে চাপটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাশেই রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনের রেল কাউন্টারে কিন্তু সবচেয়ে ভোগান্তি দেখা যাচ্ছে এবং দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা টিকিটের জন্য অপেক্ষা করছেন এবং টিকিট কিন্তু সেখানেও তারা পাচ্ছেন না। এবং পাশাপাশি একতা বাসে যারা যাতায়াত করার জন্য চেষ্টা চালাচ্ছেন, তারাও কিন্তু খুব বেশি পরিমাণে বাস সংকুলন থাকার কারণে সেখানেও কিন্তু তারা জায়গা পাচ্ছে না। সব মিলিয়ে যে ভোগান্তি সেটি মূলত যাত্রীদেরই কিন্তু পোহাতে হচ্ছে এবং মালিক পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের সুষ্ঠু যে সমাধান সেটি কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি। তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এই সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। রওশন, রাজশাহী শিডিউল বাস স্ট্যান্ড থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। এদিকে নতুন ট্রেন এবং বন্ধ থাকা স্টেশনগুলো চালুসহ 8 দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে অনশন এবং বিক্ষোভ করছেন স্থানীয়রা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এম এ হামিদ। হামিদ, জানাবেন যে 8 দফা দাবিগুলো কি কি, এবং আরো একটি বিষয় জানতে চাই যে এই যে রেলপথ অবরোধ করেছে, এতে কোনো ট্রেন আটকা পড়েছে কিনা? রওশন, আপনি যেমনটি বলছিলেন, আসলে কিছুক্ষণ আগেই যদি আমরা লাইভে সংযুক্ত হতাম তাহলে দেখতে পেতাম যে এখানে ট্রেন আটকা পড়ে আছে। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন যেটা সিলেট থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেটা কুলাউড়া জংশন স্টেশনে প্রায় ঘণ্টাখানেক অবরোধকারীরা আটকে রাখে তাদের দাবির প্রেক্ষিতে। তাদের দাবিগুলো ছিল যে আখাউড়া টু সিলেট যে রেল লাইন রয়েছে সেগুলো সংস্কার করতে হবে, ডুয়েল গেজে পরিণত করতে হবে এবং ঢাকা থেকে সিলেট এবং সিলেট থেকে চট্টগ্রাম দুটি নতুন ট্রেন চালু করতে হবে। ট্রেনগুলোতে বেশি বগি দিতে হবে, টিকিটের আসন সংখ্যা বাড়াতে হবে এবং যে রেলপথগুলা খারাপ অবস্থায় আছে সেগুলো চালু করতে হবে, যে রেল স্টেশনগুলো বন্ধ রয়েছে 5টি সেগুলো চালু করতে হবে এবং যে লোকাল ট্রেনগুলো সুরমা মেল, জালালাবাদ এক্সপ্রেস, কুশিয়ারা এক্সপ্রেস এবং ডেমো ট্রেন যেগুলো বন্ধ রয়েছে সেগুলো চালু করতে হবে। এইভাবে তারা 8টি দাবি দিয়েছেন এবং এই 8টি দাবি নিয়ে গত মাস থেকে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং আজকে ছিল তাদের এখানে অবস্থান ধর্মঘট এবং ট্রেন অবরোধ। তারা ট্রেন অবরোধ করেছিলেন, যদিও কিছুক্ষণ আগে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আন্দোলনকারীর টেলিফোনে যোগাযোগ হয়েছে এবং তিনি বলেছেন যে 15 দিনের মধ্যে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ওনারা আসবেন এবং তাদের সাথে বসে আলোচনা করে যত দ্রুত সম্ভব যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা চালু করে দিবেন। এবং ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন যে নতুন ট্রেন, কালনি ট্রেন চালুর ব্যাপারে তারা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছেন এবং প্রত্যেকটা গাড়িতে রেল বগি সংযুক্ত করেছেন এবং আন্দোলনকারীরা যারা ছিলেন এখানে আব্দুল আজিজ এবং আতিকুল ইসলাম আকই সহ যারা ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তারা বলেছেন যে যদি 15 দিনের মধ্যে তাদের দাবিগুলা মানে না নেওয়া হয় তারা তাদের আন্দোলনটা অব্যাহত রাখবে এবং রেলপথ অবরোধ করে রাখবে। এই ছিল আমার কাছে কুলাউড়া জংশন স্টেশন নিয়ে আন্দোলনের সবশেষ। রওশন, মৌলভীবাজারের রেলপথ অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ হামিদ। পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ এবং জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। এ সময় জেলা সদরের চেঙ্গি ব্রিজ, চেঙ্গি স্কোয়ার, মহাজনপাড়া সহ অভ্যন্তরীণ এবং আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক আটকায় অবরোধকারীরা। তাতে আটকে আছে ঢাকা সহ খাগড়াছড়িগামী বাস। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার যানবাহনও, বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহনও। অপ্রীতিকর এই পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়। গেল মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জড়িতদের শাস্তির দাবিতে বুধবার থেকে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ শুরু করা হয়।
শারদীয় দুর্গোৎসবের বাকি আর মাত্র একদিন, শেষ সময় প্রস্তুতি চলছে মণ্ডপগুলোতে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, খুব বেশি সময় নেই, মণ্ডপগুলোর প্রস্তুতি কেমন দেখছেন, আয়োজকরা কি বলছেন? রোশন, ইতিমধ্যে কিন্তু অনেক মন্দিরে প্রতিমা বসানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি রোডের দশভুজা মন্দির। এখানেও কিন্তু ইতিমধ্যেই প্রতিমা প্রতিস্থাপন করা হয়েছে, অর্থাৎ এখানে যে মন্দিরটি রয়েছে এখানে কিন্তু কিছুক্ষণ আগেই প্রতিমা প্রতিস্থাপন করা হয়েছে এবং ইতিমধ্যেই বিভিন্ন পূজারীরা এবং সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এই মন্দির প্রাঙ্গণে আসছেন, এসে কিন্তু তাদের যে ভক্তি শ্রদ্ধা সেগুলো কিন্তু জানাচ্ছেন। এবং অন্য চিত্র যদি বলি, আরও যে নগরীর অন্যান্য মন্দির রয়েছে সবগুলো মন্দিরে কিন্তু কিছু কিছু মন্দিরে ইতিমধ্যেই প্রতিমা নেওয়া হয়েছে, বা কিছু কিছু মন্দিরে বা মণ্ডপে প্রতিমা যে মন্দিরেই প্রতিমা তৈরির কাজ চলছে এবং সেগুলো এখনো ঢেকে রাখা হয়েছে। তো আমরা মন্দির কর্তৃপক্ষ বা মণ্ডপ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আগামীকাল নাগাদ কিন্তু সব মন্দিরেই প্রতিমা বসে যাবে এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে যে পূজার আনুষ্ঠানিকতা আগামীকাল থেকে শুরু হবে তার আগেই কিন্তু সব মন্দিরেই প্রতিমা বসানোর কাজ সেটি শেষ হয়ে যাবে। এবং ইতিমধ্যেই যে কারখানাগুলোতে প্রতিমা তৈরি করা হচ্ছে বা যে মন্দিরে প্রতিমা তৈরি করা হচ্ছে, এই প্রতিমা তৈরির এবং সাজসজ্জার কাজ কিন্তু একেবারে শেষ মুহূর্তের যে রং তুলির আঁচড় বা অঙ্গসজ্জার যে কাজ প্রতিমার, সেই কাজগুলো কিন্তু এখন কারিগররা করছেন। এবং আমরা পূজারীদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে এবার কিন্তু অন্যান্য বারের চেয়ে বেশ জাঁকজমকভাবে এই পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হবে এবং ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপেই আনসার সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আমরা যে মন্দিরটিতে আছি এখানে কিন্তু ইতিমধ্যে 8 জন আনসার সদস্য রয়েছেন, অর্থাৎ গত 24 তারিখ থেকে 4 জন আনসার সদস্য প্রত্যেকটি পূজা মণ্ডপে ছিলেন, আজকে থেকে আরও 4 জন যোগ দিয়েছেন এবং আজকের মধ্যেই পুলিশ সদস্যরাও কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে তাদের যে দায়িত্ব পালনে যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে পূজার আনুষ্ঠানিকতা চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহে পূজা প্রস্তুতি সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদীতে 400 বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে বাড়ছে আয়োজকদের উপস্থিতি। এ বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। দীর্ঘ এত বছরের ঐতিহ্যবাহী একটি হাট, সে সময় জমজমাট কতটা লক্ষ্য করেছেন আর ঢাকিদের উপস্থিতি কেমন দেখছেন? রোশন, হাট সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু জমজমাট হচ্ছে। আজকে যদিও আমরা সকাল থেকে দেখেছি যে পুরাতন বাজারে যেখানে ঢাকার হাটে অনুষ্ঠিত হচ্ছে এটি, সেখানেও আবার একটি মাছের বাজার রয়েছে, যার ফলে দুটো কারণে কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা বসেছে, কিন্তু সময় যতই গড়াচ্ছে একসাথে হয়ে যাচ্ছে এবং ঢাকিদের পরিমাণও কিন্তু বাড়তে শুরু করেছে। পাশাপাশি আয়োজকদের কথা যদি বলি, আয়োজকরাও কিন্তু সময় যত গড়াচ্ছে তারাও কিন্তু আসতে শুরু করেছে। আমি যদি বলি যে 400 বছরের যে ঐতিহ্যবাহী যে হাটটি রয়েছে, যেটি শুরু হয়েছিল কিন্তু সেই 16 শতাব্দীতে সামন্ত রাজা নবরঙ্গ রায়ের সময় থেকে কিন্তু তিনি তার পূজা মণ্ডপে ঢাকিদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখান থেকে সেরা ঢাকিকে বাছাই করে নিয়েছিলেন। সেই থেকেই কিন্তু শুরু এবং এই পুরাতন বাজারে আজ অবধি যে 400 বছরেরও বেশি সময় ধরে যে এখানে ঢাকের হাটটি বসছে এবং প্রতি বছর দুর্গাপূজাকে কেন্দ্র করে এখান থেকেই কিন্তু দুর্গা উৎসবের যে আমেজটা জেলাবাসীর এখান থেকেই কিন্তু শুরু হয় এবং শুধুমাত্র জেলাবাসী বলবো না, যে পুরো দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে আয়োজকরা আসছেন এবং এখানে কিন্তু তাদের পছন্দ মতো সেরা ঢাকি এবং অন্যান্য বাদ্যীদেরকেও কিন্তু এখান থেকে তারা চুক্তিবদ্ধ হচ্ছেন তাদের সাথে। এখানে যদিও শোনা যায় এটি ঢাকের হাট, কিন্তু এখানে কিন্তু ঢাক কেনা বেচার যে মূল যে বিষয়টি সেটি কিন্তু ঢাকিদের সঙ্গে কিংবা বাদ্যী যারা আছে তাদের সঙ্গে কিন্তু চুক্তিবদ্ধ আয়োজকদের। সেই চুক্তিরা আমরা দেখেছি যে আজকে যেহেতু এবার পূজা মণ্ডপের পরিমাণ বেড়েছে, সেই ক্ষেত্রে ঢাকিরা বলছে এবং আয়োজকরাও বলছে যে তাদের কদরটাও কিন্তু এবার অনেকটাই বেড়েছে, যার ফলে দামটাও তুলনামূলক কিছুটা বেশি, সেটা কিন্তু অভিযোগ করছেন ক্রেতারা। তো এই ছিল কিশোরগঞ্জের ঢাকের হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রোশন, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর কায়েস। সমুদ্র, পাহাড়, নদী আর লেকের অনন্য নৈসর্গিক সৌন্দর্যের মায়াবী ভূমি থাকা সত্ত্বেও পিছিয়ে বাংলাদেশের পর্যটন। নানা পরিকল্পনার বুলি ঘুরপাক খেলেও এই দেশে পর্যটন এগিয়েছে হতাশার গতিতে।
বারবার বাঁধ সেতেছে অপরিকল্পিত উন্নয়ন আর নগরায়ন, অথচ এখানেই গড়ে উঠতে পারত টেকসই পর্যটন, যা নানা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে থাকছে বলে দাবি খোদ মেয়রের। বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল করিম, আর ছবি তুলেছেন সঞ্জয় মল্লিক। কাট্টলির সবুজে মোড়ানো উপকূলে উড়ন্ত বকের ঝাঁক, সাদা পাখির দল সমুদ্রের দিগন্তে যেন এঁকে চলেছে নৈসর্গিক এক চিত্রকর্ম। বঙ্গোপসাগরের এই চট্টগ্রাম প্রান্তে এলে ধরা পড়ে এমন ডানামেলা পাখিদের সৌন্দর্যের প্যারেড। দৃশ্যপটে আরও ধরা পড়ে ম্যানগ্রোভ, বালুকা বেলা কিংবা ব্যস্ত জেলেদের জীবিকার আয়োজন। চট্টগ্রাম নগর ঘিরে মুগ্ধতার গল্প নিয়ে জেগে আছে এমন 16 কিলোমিটার উপকূল। মানচিত্রে কোথাও মাথা তুলে বিস্তীর্ণ মনোরম পাহাড় সারি, কোথাও প্রাণ জুড়ায় কর্ণফুলীর বাঁক, মাঝে বয়ে চলে আঁকাবাঁকা খাল, ঐতিহাসিক জলাশয় দিঘি, ফয়েজ লেক, CRB বা বাটালি পাহাড়। নগর থেকে 1 ঘন্টার দূরত্বে গেলেই প্রকৃতি ধরা দেয় আরো মোহনীয় রূপে। কখনো পার্কি সমুদ্র সৈকতের উত্তাল জলরাশি, কখনো সীতাকুণ্ড মিরসরাইয়ের ঝর্ণা পাহাড়ের সাম্রাজ্য মনে করিয়ে দেয় জীবনানন্দের মায়াভরা বাংলার কথা। চট্টগ্রামকে একটা ট্যুরিজম হাব হিসেবে যে গড়ে তোলার যে সম্ভাবনা ছিল, সেটি কিন্তু কাজে লাগানো যায়নি। চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ অনেক স্থানের তুলনায় পিছিয়ে রয়েছে। শুধুমাত্র এখানে আকর্ষণ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। পর্যটন সংশ্লিষ্টদের দীর্ঘশ্বাস, এই চট্টগ্রাম ঘিরে বিপুল বৈদেশিক মুদ্রা আয় বা টেকসই পর্যটনের যে সম্ভাবনা তা রয়ে গেছে অনাবিষ্কৃত। অনেকগুলো ট্যুর অপারেটর কোম্পানি হয়েছে, বাট অ্যাক্টিভলি 20-25 জন কাজ করতেছে, বাট ম্যাক্সিমাম ইন আউটবাউন্ড মানে দেশের বাইরে লোক যাচ্ছে, আর ডোমেস্টিক ট্যুরিজম, বাট ইন্টারন্যাশনাল ট্যুরিজম ইনকামিং খুবই কম। ফিউচার মার্কেট ইনসাইটসের এক গবেষণা বলছে, বিশ্বব্যাপী টেকসই বা ইকো ফ্রেন্ডলি পর্যটনের বাজার 2024 থেকে 2034 সালের মধ্যে বছর প্রতি গড়ে 23.8% হারে বাড়বে। ইকো ট্যুরিজম হতে গেলে আপনার সাস্টেইনেবল ট্যুরিজমের যে মেজর ফ্যাক্টরসগুলি, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল, ওগুলি সবগুলি কিন্তু এখানে আসবে। নেচারটা এখানে থাকবে, নেচার কনজারভেশন ইম্পর্টেন্ট, কালচারাল হেরিটেজটা রক্ষা করতে হবে। এই টেকসই পর্যটনের ধারণা বাস্তবায়ন করেই থাইল্যান্ড, মালয়েশিয়া, ভুটান, ভারত সহ এশিয়ার অনেক দেশ এখন বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে। সেই দৌড়ে আমলাতান্ত্রিক জটিলতায় আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, জানালেন খোদ মেয়র। যে কোনো কিছু করতে যান যে এত বেশি প্রসিডিওর, সেগুলো মেনটেন করে দেশে আমরা যারা কিছু করতে চাই আমরাও পারছি না, বিদেশের কেউ যদি এসে দেশকে কিছু করতে চাই তারাও পারছে না। বন্দরকেন্দ্রিক অর্থনীতির এই জনপদে পর্যটন থেকেও যে বিরাট দেশি বিদেশি রাজস্ব আয় সম্ভব, সেই চিন্তা কেবল থেকে গেছে কর্তৃপক্ষের মগজে, নয়তো তাদের পরিকল্পনার নিষ্ফল খাতায়। যে নগরে পর্যটনে গিয়েছে হতাশার গতিতে, সেই নগরে অবকাশ মানে দল বেঁধে রেস্টুরেন্টে খেতে যাওয়া, নয়তো অপরিকল্পিত পর্যটন কেন্দ্র বা অবহেলিত প্রাকৃতিক স্পটে নামমাত্র বিনোদনেই তৃপ্ত থাকা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। বেপরোয়া এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে যুক্তরাষ্ট্রে সফররত কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। শনিবার এক্স বার্তায় তথ্যটি জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট, যেখানে দাবি করা হয় নিউ ইয়র্ক সিটির রাস্তায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি মার্কিন সেনাদের বলেছেন তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ পালন না করে। তবে ওই পোস্টে কলম্বিয়ার প্রেসিডেন্টের অপরাধ সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের বাইরে জড়ো হওয়া ফিলিস্তিনপন্থীদের সঙ্গে সামিল হন প্রেসিডেন্ট গুস্তাভো। আর মার্কিন সেনাদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষকে বন্দুকের মুখোমুখি দাঁড় করাবেন না। এর আগে চলতি সপ্তাহেই জাতিসংঘের অধিবেশনে গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষ নেয় মার্কিন প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করেন গুস্তাভো। পরমাণু প্রকল্পের জন্য ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে আজ থেকেই। এই নিষেধাজ্ঞা 6 মাসের জন্য স্থগিত করতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলে রাশিয়া এবং চীন। 9-4 ভোটে তাদের প্রস্তাব খারিজ হয়ে যায়। বার্তা সংস্থা আল জাজিরা নিশ্চিত করেছে
শনিবার নিউ ইয়র্ক সময় রাত ৮টা থেকেই নিষেধাজ্ঞা আবারও কার্যকর করা হবে। জাতিসংঘের এই সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করেছে ইরান, পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরমাণু প্রকল্প এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত বিষয়ে শর্ত মানতে ব্যর্থ হওয়ায় গেল মাসে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিখিত অভিযোগ জমা দেয় যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। কূটনৈতিকভাবে এই অভিযোগের নিষ্পত্তি করতে তেহরানকে 1 মাস সময় দিলেও মেলেনি কোনো সমাধান। এবার খেলার খবর। গেল আসরে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতের বিপক্ষে 2-0 গোলে হেরে সাফ জয়ের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। এবার যেন তার শোধ নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের যুবারা। কলম্বোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। আরও জানাচ্ছেন রেজাউল করিম। আগের আসরটিতে ভুটান থেকে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-17 জাতীয় ফুটবল দল। ভারতের বিপক্ষে সেবার 2-0 গোলে হেরে সাফ জয়ের সুযোগ হাতছাড়া হয় লাল সবুজ প্রতিনিধিদের। এবার সেই ভারতকে হারিয়েই সাফ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। গ্রুপ পর্বে 3 জয় ও সেমিফাইনালে নেপালকে 3-0 গোলে হারিয়ে ফাইনালে এসেছে ভারত। শক্তিমত্তায় তাই দলটিকে এগিয়ে রেখেছেন বাংলাদেশ দলের কোচ। তবে ভারতকে হারানো অসম্ভব নয়, এমনটাও আশা ব্যক্ত করেছেন গোলাম রাব্বানী ছোটন। খেলার জন্য আমাদের ছেলেরা এক্সাইটেড এবং মোটিভেটেড। তারা ইন্ডিয়ার মতো শক্তিশালী দলের এগেনস্টে খেলার জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগও আছে। কোচের সাথে সুর মিলিয়ে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবর মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্যই আমরা কালকে মাঠে নামবো। সবকটি ম্যাচ জয় নিয়ে ফাইনালে আসা ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর। আসরটির হিসাবেও এগিয়ে থাকবে দলটি। 10 বার অংশ নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ 6 বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। অন্যদিকে ভারতের সমান সংখ্যকবার অংশ নিয়ে 2 বার শিরোপা ঘরে তুলতে পেরেছে বাংলাদেশ। এবারের আসরে ভারতের মতো বাংলাদেশও হারেনি কোনো ম্যাচ। গ্রুপ এতে একটি দল কম থাকায় দলটির তুলনায় 1 ম্যাচ কম খেলেছে লাল সবুজরা। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে 2-0 গোলে। অপ্রতিরোধ্য এই যাত্রায় ফাইনাল ম্যাচে বাংলাদেশকেও রাখবে চনমনে। বাংলাদেশের ফুটবলাররা ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যাচকে ঘিরে নেই কোনো ইনজুরির শঙ্কা। তবে ফাইনালের আগের 24 ঘন্টা থেকে কলম্বোতে বৃষ্টির মাত্রা বেড়েছে, তাই ম্যাচ ছাপিয়ে বৃষ্টি হতে পারে আলোচনার মূল বিষয়। রেজাউল করিম, এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘ ভাষণে ডক্টর ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর রোডম্যাপের আহ্বান। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। জাতিসংঘের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার জোরালো বক্তব্যে সন্তুষ্ট বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারে জোর জামায়াত এনসিপির। 100 টাকার ইনজেকশন 1300 টাকায় কেনার অভিযোগ কুমিল্লা মেডিকেলে। দামে গরমিল ছাপার ভুল, দাবি হাসপাতাল পরিচালকের। পরিবহন শ্রমিকদের দাবি না মেনে উত্তরের 3 জেলায় বাস চলাচল বন্ধ ঘোষণা মালিক পক্ষের। দূরপাল্লার রুটে যাত্রী দুর্ভোগ চরমে। এবং কাল ষষ্ঠীতে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রতিমা কারিগররা, মন্দির মণ্ডপে নানা আয়োজন। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।